16 বছরের ফেসিবাদ ভেসে গেছে। আরেকটা বিপ্লবের পরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই। দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে, এবং হয়তো করে ফেলবে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে। দর্শক, আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে শেখ হাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও, এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনের শেষ পেরেক? দর্শক, গরম একটা নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা গরম গরম কিছু নিউজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। খুবই গরম কিছু খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি বলবো সবাইকে যে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। দর্শক, আজকে জুমার নামাজের পরে কিন্তু নিজের একটা বক্তব্য দিয়েছে এনায়েতুল্লাহ আব্বাসী। সেটা মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে। অনেকদিন পর তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় এসে গরম কিছু বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই শোনাবো। তাছাড়াও মানে গুড নিউজ আছে আপনাদের জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বলবো না আজকে, আমি কোনো বিশ্লেষণই করবো না, সরাসরি বিশ্লেষকদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম চলুন নাইম আলীর একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। অনেকদিন পর নাইম ভাই আবারও নতুন করে কাজ শুরু করেছে, তো তার বক্তব্যটি চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে। রাজনৈতিক চাপ, নির্বাচন, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সব মিলিয়ে এই সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে। উপদেষ্টা মণ্ডলীদের মধ্যেও অনেকের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন একটা পোস্ট ডিলেট সহ বিভিন্ন কিছুকে কেন্দ্র করে এই সরকারের উপর যখন মানুষের আস্থাহীনতাটা আরো বড় আকার ধারণ করছে, তখনই একটা ঘোষণা দিয়েছে আমাদের আইন উপদেষ্টা। যদিও এই ঘোষণাটা হয়তোবা পুরনো, বাট আমরা আশা করি অন্তত এই ইন্টারিম অথবা আগামী দিনের বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন এটাকে পালন করবেন। এটা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত। আপনার অলরেডি উপদেষ্টা পরিষদে এই বিষয়টার অনুমোদন দেওয়া হয়েছে। কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় গুম একটা বড় আকার ধারণ করেছিল। আয়নাঘরের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি। আর এই ঘটনাগুলোর শিকার যারা হয়েছেন তারা বলতে পারবেন এই বিষয়গুলো কতটা প্যাথেটিক, কতটা নির্মম আর কতটা ঝামেলাযুক্ত। নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। এখন এই বিষয়টা কেন জরুরি? আমরা আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি বা এর আগেও অতীতে বিভিন্ন সরকারগুলোর সময় এত বেশি না হলেও আর কি বলা হয়েছে ছোটখাটো আকারে ছিল। কোনটা মন চাইলেও সাদা বা সিভিল ড্রেসে রাস্তাঘাট থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে, এরপর 2 থেকে 4 দিনের খবর নাই, 10 দিন খবর নাই, হঠাৎ করে খবর আসতেছে যখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে লোকটা গ্রেপ্তার হয়েছে, তাকে র্যাব, পুলিশ অথবা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আটক করেছে। এই সময়টা পরিবারটার সাথে কি ঘটে? পরিবার যখন জানতে পারে আমার ছেলেটা, সন্তানটা, ভাইটা, জামাইটা পুলিশের কাছে আছে, মানে নিরাপদে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তথ্যটা না পাচ্ছে পুলিশ গোপনে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সংস্থাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, সময়টা একটা পরিবারের উপর একটা মিনি কেয়ামত চলে যায়। তো এই যে সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় খুবই যুগোপযোগী এবং কল্যাণকর হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি সামনে এনেছেন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলছেন আইনগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করছিলাম বা সংশোধন করেছিলাম, আর আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। সুপ্রিম কোর্টের 2টি সিদ্ধান্ত ছিল, গ্রেপ্তারের ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। এখন আইন তো এই দেশে অনেক আছে, কথাই বলে আসমানে তারা যত, পুলিশের ধারা তত, বা এই দেশে আইন তত, কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু হয় বা জবাবদিহিটা কতটুকু হয়? গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যেন অধিকার থাকে যে এই বিষয়টা নিয়ে আসলে তারা কাজ করেছে। তো আমার কাছে মনে হয় এখানে বলা হয়েছে যে যেই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবে সেই পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি আপনার থাকতে হবে বা দিতে হবে, আর এবং তাকে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীকে যোগাযোগ করবে এবং জানাতে হবে যে গ্রেপ্তার করেছি আমরা এই কারণে, এই মামলায় গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি এইখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় সেই পুলিশ অফিসার নিতে পারবেন না, এর মধ্যে তাকে জানাতেই হবে। ইভেন গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলেন আমি অসুস্থ বোধ করছি, অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং একটা মেমোরেন্ডাম রাখতে হবে, বিস্তারিত তথ্য থাকতে হবে, কাকে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগে, কোন আইনে, তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কে গ্রেপ্তার করেছে, ডিটেইল একটা থাকতে হবে। দর্শক, আশা করি তার বক্তব্যটি শুনলেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। দ্বিতীয়তে চলুন সুলাইমান ভাই কি বলতেছে তার বক্তব্যটি শুনে আসি।
দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে, এবং হয়তো করে ফেলবে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে, আমাদের গাছগুলোতে ফুল ফুটছে। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এগুলো হচ্ছে। বিএনপি আমাদের গাছগুলোর গোড়ায় বীজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পানি দিয়ে আমরা গাছগুলোকে সতেজ করছি। দর্শক, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এটা একটা জরুরি দাবি ছিল, যে বিএনপি এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছে, কিন্তু আর পারছে না। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার ডেট ফাইনাল, এই কয়েক মাসের মধ্যে সব শেষ। নতুন ভিপিজিএস পাবেন, হলের ভিপিজিএস পাবেন। এরপর রাকসু নির্বাচন, এই যে রুয়া নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, জামাতপন্থীদের বিজয় হবে এটা দেখে ঠেকিয়ে দিয়েছিল, কিন্তু পেরেছে, হচ্ছে। কিন্তু এবার এর মানে কিচ্ছু বিএনপি ঠেকাতে পারবে না। রুয়া নির্বাচন ঠেকাতে পারেনি, ডাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারছে না। এবার নিশ্চিত যে হবে। এইভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগেও এটাও ঠেকাতে পারবে না। সরকার এখন এই বিষয়ে বদ্ধপরিকর, জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা থেকে ফিরে আসেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা মহা সুখবর। দর্শক, রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে। আসিফ মাহমুদ, এখন রাজনৈতিক দলগুলো একমত হওয়া বলতে কি বোঝায়? এবার আসেন, ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। বিএনপির আপত্তি সত্ত্বেও ঐকমত্য কমিশনে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে না? ওরকম যে বিএনপি বাদে সব দল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, সব দল। তো বিএনপি একার কথায় কি ঐকমত্য ঠেকে থাকবে? বোঝা যায় যে ঐকমত্যের যে থিওরি এই সরকার নিয়েছে, যে দুই একটা দল বিরোধিতা করলে ঐকমত আটকে থাকে না। অধিকাংশ দলের মতামত নিয়ে সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে, যেটাকে ঐকমত বলা হয়। তো স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার সেটা করতে পারে। আসিফ মাহমুদ আবারও সেই ইঙ্গিত দিয়েছে। তো বিএনপি চমৎকার মারা খাচ্ছে। দেখেন কি হবে আমি একটু বলে দিই। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন হবে, সেখানে বিএনপি গোহারা হারবে, জামাত শিবির জিতবে, জামাতপন্থী এই শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল এরা জিতবে। সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপি ধ্বংসা, বিএনপি ভুয়া, বিএনপি কোথাও জিততে পারে না। এরপরে হবে ডাকসু নির্বাচন, এরপরে ডাকসু নির্বাচন, কোথাও বিএনপির জেতার কোনো আলামত নাই। জিতবে কারা? জিতবে শিবির, এনসিপির ছেলেরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা স্বতন্ত্ররা। আর স্বতন্ত্র জিততে বুঝবেন যে ওটা এক প্রকার শিবির। এসব বিএনপি বলবে, ছাত্রদলাই বলবে, স্বতন্ত্র কেউ জিততে দাঁড়ালে বললো ও শিবির। ওরা যত শিবির শিবির জিকির করবে, শিবির তত বেশি জিতবে, কেউ ঠেকাতে পারবে না। সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপির কোনো ভোট নাই, বিএনপি ধ্বংসা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, সারা বাংলাদেশ সেদিকে যায়। 18 সালে ডাকসু নির্বাচন যদি হাসিনা না দিতেন, হাসিনা পতন হয়তো বা হতো না। এই জন্য কোনো ক্ষমতাসীনরাই ডাকসু নির্বাচন দিতে সাহস করেনি অতীতে, কারণ ডাকসু জাতীয় রাজনীতি ঘুরিয়ে দিতে পারে। ডাকসুর শক্তি অনেক। দর্শক, তো এই যে আলামত গুলো দেখছেন, এগুলো বিএনপি ধ্বংসের আলামত। আমাদের জন্য সুখবর যে না, বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, নতুন বন্দোবস্তের রাজনীতি হবে। পুরনো লুটপাটের চাঁদাবাজির বন্দোবস্ত চলছে না। রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্যার, একমতের সংখ্যা তো বললাম যে একমত কিভাবে হতে পারে। উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে। রাজনৈতিক ঐক্যমত্যে সরকার বিএনপির আপত্তি সত্ত্বেও অনেক কিছুই করতে পারে, সেটা একে 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 আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর সব চেষ্টা করেছেন না, পারছে। এখন ছাত্রদল ফিরাতে পারছে না, ওরা নিজেরাও নির্বাচনে অংশগ্রহণ করার রাস্তা খুঁজছে। ওরা বর্জন করতে পারবে? সাহস আছে? কিচ্ছু পারবে না। তো ওরকম কোন সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার, বিএনপি টেরও পাবে না, এবং ঐক্যমতের ভিত্তিতেই হবে সেটা। আর শুধু বিএনপির আপত্তি তো আর ঐক্যমত থেকে থাকতে পারে না, সহজ হিসাব, অসাধারণ। এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে জানান আসিফ মাহমুদ। এটা তো আমরা বলেছি, আবারও বলি, রাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন হবে না। এতে বিএনপি একটা কঠিন ধরা খাবে। ওভারঅল জনগণের চাওয়া এটাই বাস্তব, এটাই সুষ্ঠু ধারা যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। ঠিক আছে, বিএনপি ধরাটা খাবে কিভাবে? যে নির্বাচনে বিএনপি যাবে, কিন্তু নির্দলীয়, দলীয় প্রতীকে না হলেও দলপন্থী এই ফ্লেভারটা থাকবে। জামাতপন্থী, জামাত নেতা, জামাতের ইউনিয়ন নামের থানা তিনি চেয়ারম্যান হবে, কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে না, স্বতন্ত্র প্রতীকে, আম, কাঁঠাল গাছ, পাতা, তরুলতা, এগুলো প্রতীকে। সব দলেরই প্রার্থী থাকবে, কিন্তু দলীয় প্রতীক থাকবে না, এবং দলের নামে প্রচার প্রচারণা হবে না। স্থানীয় সরকার নির্বাচনটা অতীতে এভাবে হচ্ছে, এভাবেই হবে, জাস্ট হাসিনা দলীয়করণ করার আগ পর্যন্ত। আর বিএনপি যেটা হবে, যেহেতু দলীয় প্রতীকে না, বিএনপি কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কার করতে পারবে না। তো এক এক জায়গায় বিএনপি প্রার্থী হবে 10 জন। এই 10 জনে কামড়াকামড়ি করে, 10 গ্রুপে মারামারি করে ওরা মরবে, কঠিন পরিস্থিতিতে পড়বে। বিএনপি দলীয় প্রতীক হলে তো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে যে একজন আমাদের প্রার্থী, বাকিগুলো বহিষ্কার। আর এখন সাংগঠনিক ব্যবস্থা নিলেও বিএনপি বেকায়দা করবে। আরে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে বাধা দিচ্ছে মানে,
একজন নেতা নির্বাচনে অংশগ্রহণ করবে গণতান্ত্রিক একটা দলে, তাকে তুমি বাধা দিচ্ছ না। বিএনপি তো বেকায়দা করবে, পারবে না। সে বিএনপি সব রাস্তা জ্বালাকি আটকে যাচ্ছে। তো স্থানীয় সরকার নির্বাচন হবে, আগেই হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচনের আগে এই ইসির সক্ষমতা টেস্ট হবে না, ইসি কি পারে কি পারে না, বা ইসির উপর আস্থা রাখা যায় কিনা, কিছুই হবে না। অতএব আগে স্থানীয় সরকার নির্বাচন এটা মাস্ট। উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে। এই সংক্রান্ত 4টি মৌলিক অধ্যাদেশের খসড়া তৈরি করে গত 1 জুলাই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা, সেই খসড়া অনুমোদন করলো উপদেষ্টা পরিষদ। আচ্ছা, এই যে বিষয়গুলো হয়ে গেল, বিএনপি টের পেয়েছে। দর্শক, সুলাইমান ভাইয়ের বক্তব্যটি আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সর্বশেষ যে ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কাজী হিমায়তুদ্দিন মিশন সাহেবের একটা বক্তব্য বা একটা ভিডিও, যেটা এখন আপনারা দেখতে চলেছেন। শেখ হাসিনাকে নিয়ে তিনি কিন্তু ব্যয়বহুল আলোচনা করেছে, তার বক্তব্যটি চলুন শুনে আসি। দর্শক, আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে শেখ হাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও, এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনের শেষ পেরেক? এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে ভিত্তি করে আলোচনা থাকবে। দেখুন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে। যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে, তারা ভিডিও আকারে প্রকাশ করেনি, এই জন্য আমরা অনেকেই সেটা পড়িনি, এবং যেহেতু ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না, এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো। এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য, এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখ হাসিনার গলা। এবং এই আল জাজিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট, এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত। এবং ধন্যবাদ জানাই আল জাজিরাকে যে তারা 2-3 বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখ হাসিনার এবং তার সেনাপ্রধান আজিজের মুখ উন্মোচন করে দিয়েছিল। এবং এবার আজকে এই আল জাজিরা যে রিপোর্ট করলো, এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না। এবং এই আল জাজিরা রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা, আমি যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখবো যে সেখানে শেখ হাসিনার অনেকগুলো ফোন কনভারসেশন, সালমানের রহমানের ফোন কনভারসেশন, এমনকি পুলিশের প্রধান মামুনের ফোন কনভারসেশন, যা ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি। আমরা একটা একটা করে শুনতে চাই। প্রথমে আমরা শুনবো ছাত্রলীগের সেক্রেটারি শেখ ওয়ালিউর রহমান ইনান, তার সঙ্গে শেখ হাসিনা কনভারসেশন করতেছে, এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের সঙ্গে শেখ হাসিনার কনভারসেশন শুনবো, এবং এই কনভারসেশনে শেখ হাসিনা ইনানকে নির্দেশ দিচ্ছেন যাতে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে কঠোর হস্তে দমন করে। আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করবো ডিরেকশন দিতে পারতেছিল। এই জন্য আজকে আপনার বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না? আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো দক্ষিণে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার, আমি তো বলি আমি আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। না পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগ দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি। এরপর 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়, সেই আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয়, এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে, যেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয়। এটা আমরা আল জাজিরার প্রতিবেদনে দেখেছি যে কর্তব্যরত চিকিৎসক নিজ মুখেই স্বীকার করেছে। আমরা শুনি একটু কনভারসেশনটা। হ্যালো, আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টেম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। এখন পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই, এবং আমাদের সাথে তো ওরা লুকোচুরি খেলে, এবং বডি পোস্টমর্টম করা হয়েছে তো করা হচ্ছে। তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল? রংপুর মেডিকেল। আমরা বললাম কি হয়েছে, এটাও আমাদের সাথে বলতে ইয়ে করে। অনেক সময় আছে না যে একটা কিছু হইলে এরপরে আমাদেরকে, আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে আমরা এইভাবে প্রস্তুত আছি, এরকম কিছু আছে। ওরা আমাদের সাথে কোনো কথাই বলে। আচ্ছা দেখি, আমি দেখতে। আমরা আরেকটি টেলিফোন কনভারসেশন পেলাম, যেখানে শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আতিকের সঙ্গে কথা বলতেছে, এবং এই আতিককে দিয়ে কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে, এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায়, আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কিভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায়, সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা। আমরা একটু শুনি। এই ছবিগুলি বাইরে পাঠাও না কেন? আপনার কাছে আচ্ছা, তাহলে আপনি একটু, তাহলে আমি আপনার কাছে আমি ইয়া করে দেন, আমি সব পাঠিয়ে দিচ্ছি। আমাদের C40 হোল ওয়ার্ল্ড মেয়রদের ফোরাম সাদিক খানের নেতৃত্বে, ওরাও বলতে কি করতে পারি বলো? আমি সাদিক খান তোমার সাথে ক্লোজ ফ্রেন্ড, লন্ডনের মেয়র। কথা বলো, সাথে কথা বলো। এই সবই সবকে আবার ওখানে পাঠানো আছে, মানে সব অ্যাম্বাসাডারদের কাছে মোটামুটি দেওয়া আছে। না, এটা ভালো বলছেন না, আমাদের গ্রুপে আছে, আপনি তো পাঠাচ্ছেন, আমি মেয়রদের কাছে পাঠিয়ে দিলেন না। এবং শেখ হাসিনা একজন ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপ করে ব্রিটিশ হাইকমিশনারকেও বলতে বলেন যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, ইন্টারনেট সহজে চালু হবে না, এটা যেন ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়। আর ওই বিসিআরসি বন্ধ করছে, আমি ইন্টারনেট বন্ধ, ব্রিটিশ হাইকমিশনার ঠিক হবে,
কিন্তু তোমরা বলো আন্দোলন কাশিয়ে পুরাইছে, এটা শেষ ঠিক হতে অনেক সময় লাগবে। এবং আপনাদেরকে বলে রাখি যে শেখ হাসিনা কিন্তু 50টা মোবাইল ফোন ইউজ করতো। শেখ হাসিনা 50টা মোবাইল ফোন ইউজ করতো এবং শেখ হাসিনা NTMC গঠন করেছিল মানুষের ফোনালাপ রেকর্ড করার জন্য, যাতে এই ফোনালাপ ধরে ধরে তাদেরকে বিপদে ফেলতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই শেখ হাসিনারই কিন্তু এসব ফোন রেকর্ড NTMC থেকেই পাওয়া গিয়েছে। NTMC হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এই NTMC থেকে কিন্তু এখন শেখ হাসিনারই ফোন রেকর্ড উদ্ধার করা হচ্ছে। এই NTMC শেখ হাসিনার ফোনালাপ রেকর্ড করতো, যদিও শেখ হাসিনা 50টা ফোন ব্যবহার করতেন, 50টা। এবং অনেকেই দায়ী করেন ওয়াকারকে, যে ওয়াকার কেন এটা করলো ওটা করলো। শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিলে ওয়াকারকে জিজ্ঞেস করতেন না। শেখ হাসিনার নিজের লোক ছিল জিয়াউল আহসান এবং কর্নেল রাশিদ আহমেদ, তাদের সঙ্গে পরামর্শ করে শেখ হাসিনা সিদ্ধান্ত নিতেন। আমরা এখন কর্নেল রাশিদ আহমেদের সঙ্গে শেখ হাসিনার একটা কনভারসেশন শুনবো। এবার কোনো কথা নাই, এবার একবার শুরু দিবা, বলে দেবো দেওয়া দেবে গলিতে করতে থাকবে, এই সাইড পুলিশ সেখান থেকে জমা হয় সব। এখন শুধু ওই অল্প জমা থাকতে করতে হবে, তাহলে আসবে না। ঠিক আছে। এবং হাসিনা যে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছেন, সেরকম একটা কথোপকথন তিনি করেছেন মেয়র। দর্শক, আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি হিনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের সেই অগ্নিজরা বক্তব্যটি শুনে কিন্তু আজকে ভিডিওটি শেষ করবো। তো মাঝখানে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শেষ ভিডিওটি দেখে আসি। গত 24-এর 5ই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বেইনসাফ, হানাহানি, সন্ত্রাস, খুন খারাপি। হাজারো আলেম ওলামা, পীর মাশায়েখের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান। অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা। তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফ্যাসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে। যেভাবে 16 বছরের ফ্যাসিবাদ ভেসে গেছে, আরেকটা বিপ্লবের করে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, তারাও ভেসে যাবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে। আমরা এটা চাই নাই। পৃথিবীর 16টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে। আমার প্রশ্ন, বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ? তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন? তারে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও 55,000 বর্গ মাইলের বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রয়োজনে সাইফুদ্দিন কুদুস, রুকনুদ্দিন বাইবার্স, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি, জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না। অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? আমরা জানি মানবাধিকার কমিশন কেন। আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাদেম কাফেররা বক্তব্য দিবে, তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলাদেশ। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে। আর যারা বুলেট নয়, ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। প্রিয় ভাইরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পাঁচাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের 32 নম্বর যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরাই দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি, আমি বলি জঙ্গি খারাপ না, জাং থেকে জঙ্গি। জাং মানি যুদ্ধ, আর জঙ্গি মানি যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি, যেহেতু যোদ্ধা। মুক্তিযোদ্ধারাও জঙ্গি, যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা, তাদের কণ্ঠ রোধ করার জন্য। তা মেনে নেওয়া হবে না।
বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মূলত কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং এক এক করে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে করেছি তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।